আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফখরুল হাসান, সিমেক হেলথে ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে চেম্বার করছি। আজকে আমি আপনাদের সবাইকে একটি অতি গুরুত্বপূর্ণ রোগ অ্যাজমা অর হাঁপানি যেটাই বলি সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। অ্যাজমা রোগটা আমাদের দেশে প্রধানত শীতকালে বেশি প্রকোপটা দেখা যায়। তো অ্যাজমা আসলে কি? প্রথমত আমরা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। অ্যাজমা হচ্ছে শ্বাসনালীর একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ যা শ্বাস-প্রশ্বাসের পথে বাধা সৃষ্টি করে। তো প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৩৪ কোটি লোক অ্যাজমায় আক্রান্ত হয় এবং বাংলাদেশেও এই সংখ্যাটা ১০ থেকে ১২% এর মতো হয়ে থাকে। এবং মূলত প্রায় সব বয়সের হলেও মূলত শৈশবে অথবা শিশুদের এই রোগটা বেশি হয়ে থাকে এবং সাধারণত শীতকালে এই প্রকোপটা আমাদের দেশে বেশি দেখা দেয়। তো অ্যাজমার রোগের লক্ষণগুলো আসলে কি? আমরা সকলেই জানি যে অ্যাজমার আসলে সেই লক্ষ্যে কোনো সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেটা কিনা অ্যাজমা রোগের জন্য দায়ী বলে মনে করা হয়। তার মধ্যে প্রথমত আমি যদি বলি সেটা হচ্ছে অ্যালার্জেন। অ্যালার্জেন কি? এটা হচ্ছে আমাদের ঘরে যে ধুলো বালি রয়েছে এবং আমরা যে পোষা প্রাণীগুলো আমরা পালন করি যেমন বিড়াল, কুকুর, তাদের লোম এবং আমরা গাছ লাগাই, ফুলের রেণু ইত্যাদি থেকে অনেকের অ্যালার্জেন হতে পারে এবং ঘরে ককরোচ রয়েছে। তো এগুলো অ্যালার্জির জন্য দায়ী এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সামুদ্রিক খাবার এবং বাদাম এগুলো অ্যালার্জেনের জন্য দায়ী হয়। এছাড়াও পরিবেশগত কারণ যেমন আমাদের দেশে ধুলোবালি এবং কেমিক্যালস এটা একটা অন্যতম কারণ। জেনেটিক কারণ রয়েছে যেমন কারো পরিবারে দেখা যায় অ্যাজমা, অ্যালার্জি এবং একজিমার হিস্ট্রি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকোপটা বেশি থাকে। এছাড়াও যে সমস্যা আরও যে কারণগুলো যেমন আমরা বলতে পারি যে মানসিক চাপ এবং কিছু ওষুধের ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়াতে হয়ে থাকে যেমন বিটা ব্লকার, অ্যাসপিরিন, এই ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতে অ্যাজমা হতে পারে। এবং সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই আমাদের দেশের অকুপেশনাল অ্যাজমা অথবা কর্মক্ষেত্রের ঝুঁকিজনিত কারণে যে অ্যাজমাটা হয় যেমন নির্মাণ শ্রমিক যারা রয়েছেন এবং যারা রঙের মিস্ত্রি হিসেবে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাজমা রোগের প্রকোপটা দেখা যায়। অ্যাজমা রোগের কি কি লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে আসলে অ্যাজমা রোগটা হচ্ছে, আমরা চিন্তা করব। প্রথম এবং 4টি মূল যে কারণ রয়েছে তার মধ্যে আমরা যদি বলি যে শ্বাস নিতে অথবা ছাড়তে কষ্ট হবে এবং রোগী বুকে সাই সাই করে একটা শব্দ হবে। এছাড়াও যেটা হয় যে রোগী বুকে চাপ অনুভব করে এবং কাশিটা মূলত হয় রাতে অথবা ভোরের বেলায়। এই 4টা মূল উপসর্গ কিন্তু রোগের লক্ষণ অথবা উপসর্গ যেটাই বলে আমরা অ্যাজমা রোগীর ক্ষেত্রে আমরা দেখে থাকি। এখন আমরা অ্যাজমা রোগী শনাক্ত করার জন্য, নির্ণয় করার জন্য আমরা বেশ কিছু টেস্ট করে থাকি, সেই ব্যাপারে এখন কথা বলতে চাচ্ছি। প্রথম যে টেস্টটা আমরা করি যে স্পাইরোমেট্রি টেস্ট। এই স্পাইরোমেট্রি টেস্টটা একটি সুনির্দিষ্ট জায়গায় গিয়ে করতে হবে এবং দক্ষ লোকজনকে দিয়েই করাতে হবে। স্পাইরোমেট্রি টেস্ট যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে পিক ফ্লোমিটার। এছাড়াও আমরা যেটা করে থাকি যে অ্যালার্জি আছে কিনা সেটার জন্য অ্যালার্জেন টেস্ট। এছাড়া চেস্ট এক্সরে করে থাকি। চেস্ট এক্সরে করার কারণ হচ্ছে যে অ্যাজমা রোগী যেহেতু একটি শ্বাসতন্ত্রের রোগ অ্যাজমা রোগটা, এটা ফুসফুসের অন্যান্য কোনো রোগের কারণেও কি শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেইটাকে আমরা এক্সক্লুড করার জন্য, বের করার জন্য আমরা চেস্ট এক্সরে করে থাকি। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ টেস্ট করি আমরা ফেনো টেস্ট। ফেনো টেস্ট করা হয় মূলত যে নাইট্রিক অক্সাইডের মাত্রাটা নিঃশ্বাসের মাধ্যমে কতটুকু সেটা দেখার জন্য। এছাড়া অন্যান্য আরও কিছু টেস্ট রয়েছে, সে প্রসঙ্গে এখন যদি বলতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে, আপনারা হয়তোবা ধৈর্য হারিয়ে ফেলবেন। তো আমরা অ্যাজমা রোগীর উপসর্গ জানলাম, কি কি পরীক্ষা নিরীক্ষা করি সেটাও জানলাম। এরপরে এখন আসি যে চিকিৎসা আমরা কি করতে পারি। তো অ্যাজমা রোগীর চিকিৎসার জন্য আমরা মূলত যেটা করি যে অ্যাজমা রোগীর লাইফস্টাইল পরিবর্তন করা 1 নম্বর জিনিস, যে তাকে ধুলাবালি, অ্যালার্জেন এগুলো পোলেন্স, ডাস্ট, মাইট যেগুলোর কথা আমি একটু আগে বলেছি, আলোচনা করেছি, সেগুলো থেকে দূরে থাকতে হবে। সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে, ধূমপান পরিহার করতে হবে, স্ট্রেস কমাতে হবে, মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি আমরা যদি ওষুধের ক্ষেত্রে যাই,
প্রধান ঔষধ হচ্ছে যে ইনহেলার থেরাপি তাকে দিতে হবে। তো ইনহেলারকে আমরা আসলে মূলত দুটো ভাগে ভাগ করে থাকি। এক নাম্বার হচ্ছে রিলিভার ইনহেলার, আরেকটা হচ্ছে প্রিভেন্টার ইনহেলার। তো কখন কোন ইনহেলারটা আমরা ইউজ করব, এটা বয়স ভিত্তিক কিভাবে আমরা ইউজ করব, কি মাত্রায় ইউজ করব, এটা চিকিৎসকের সুপরামর্শ মেনেই কিন্তু সেটা করতে হবে। এবং এটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে একরকম হয়, অ্যাডোলেসেন্ট গ্রুপের ক্ষেত্রে একরকম হয় এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে আরেক রকম হয়। তো এটা আমরা স্টেপ ওয়াইজ এই ট্রিটমেন্টটা দিয়ে থাকি। এছাড়াও মুখে আরও কিছু খাওয়ার ওষুধ আমরা দিই, যেমন লিকুইটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, লিকুইটিন রিসেপ্টর ব্লকার, যেমন মন্টিলুকাস্ট আমরা দিই। এছাড়াও ওরাল কর্টিকোস্টেরয়েড ড্রাগ প্রয়োজন হলে, খুব মাত্রা যদি অত্যাধিক হয় তখন দিই। এবং যারা সিভিয়ার অ্যাজমায় আক্রান্ত তাদের ক্ষেত্রে আমরা অক্সিজেন থেরাপি এবং ক্ষেত্র বিশেষে হসপিটালে নেওয়ার আগে কিংবা পরে আমরা নেবুলাইজেশন করে থাকি। তো এছাড়াও আমরা যেটা করব যে অ্যালার্জি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এবং আমরা অ্যাজমা রোগীকে যে পরামর্শটা আমরা দিব কিংবা যে সতর্কতাগুলো মেনে চলতে হবে সেটা হচ্ছে যে কখনোই কোনো অবস্থায় ইনহেলারের ডোজ বন্ধ করা যাবে না, কমানো কিংবা বাড়ানো যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া। এবং সম্ভব হলে মাসে অন্ততপক্ষে একবার তাকে ফলো আপে আসতে হবে। চিকিৎসকের কাছে এসে তার রোগের অবস্থা কি, এখন সে কতটুকু উন্নতি করলো সেটা জানার জন্য এই ফলো আপটা কিন্তু অত্যন্ত জরুরি। এইভাবেই কিন্তু আমরা একটি পার্সোনাল অ্যাজমা অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারি একটি রোগীর জন্য। এবং এই ট্রিটমেন্ট প্রোটোকল বলি কিংবা পার্সোনাল অ্যাজমা অ্যাকশন প্ল্যান বলি, এই জিনিসটা কিন্তু আসলে এক এক রোগীর জন্য এক এক রকম হয়ে থাকে। সেই জন্যই এই ফলো আপটা এবং এই যে সতর্কতা কিংবা পরামর্শের কথাগুলো বলছি, এগুলো অত্যন্ত জরুরি। তাহলে কিন্তু আমরা অ্যাজমা রোগী একটি দীর্ঘস্থায়ী রোগ হলেও এটাকে এই নিয়ন্ত্রণযোগ্য হিসেবে আমরা রেখে আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।